আজকে আমরা বেয়ারিং কারেকশন দেখব ডিউ টু লোকাল অ্যাট্রাকশন। প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা আমি বলতেছিলাম প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা কিছু বেয়ারিং এর যে ধারণাগুলো নিয়েছি তার সাথে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করেছি এবং ডিপ বা ইনক্লাইনেশন অফ ম্যাগনেটিক নিডেলের ডিপ বা ইনক্লাইনেশন হলে সেটাকে কিভাবে ইরোরটা আমরা রিডিউস করব এবং লোকাল অ্যাট্রাকশন কি সেটা আমরা দেখেছি। আজকে দেখব লোকাল অ্যাট্রাকশনের কারণে যদি কোথাও কোনো ইরোর থাকে সেই ইরোরটাকে আমরা কিভাবে এলিমিনেট করতে পারি বা দূর করতে পারি অথবা সেটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি এবং ফাইন্ড আউট করার পরে সেটাকে কারেকশন করতে পারি, অর্থাৎ সেটাকে আমরা অ্যাকচুয়াল ফর্মে ইরোর ফ্রি করতে পারি। এখানে একটা প্রবলেম দেখতেছেন, দ্য ফলোইং বেয়ারিংস আর অবজার্ভ ডিউরিং এ ক্লোজ ট্রাভার্স। একটা ক্লোজ ট্রাভার্সিং করার ফলে পরে এই মানগুলো পাওয়া গিয়েছে। কোশ্চেনটা ছিল এটা, অ্যাকচুয়াল কোশ্চেনটা এটা 5.9 এবং 5.11 সেম। আমরা 5.9টা দেখব। The following bearings are observed while traversing with a compass. Mention which station are affected by local attraction and determine the corrected bearing. বলছে আইডেন্টিফাই করেন কোন স্টেশনটায় লোকাল অ্যাট্রাকশন আছে এবং সেগুলাকে দূর করেন। তাহলে আমরা একটা কিভাবে বুঝবো কোথায় এরর আছে? আমরা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন পড়েছিলাম যে ব্যাকওয়ার্ড বেয়ারিং ইজ ইকুয়াল টু ফরওয়ার্ড বেয়ারিং প্লাস মাইনাস 180। এখানে প্রত্যেকটা লাইনের এবি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে, ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে, বিসি লাইন সিডি ডিই লাইনের ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে। তো আমরা দেখব যেই লাইনটার মাঝে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর পার্থক্য 180 ডিগ্রি, সেটাই হবে আমাদের ইরর ফ্রি। যেখানে 180 ডিগ্রি কম অথবা বেশি হবে সেখানে আমাদের ইরর থাকবে। তাহলে এই প্রবলেমটাতে আমরা যদি দেখি, একমাত্র ডিই লাইন, এই লাইনটাই আপনারা দেখেন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর মাঝে পার্থক্য 180 ডিগ্রি, বাকি জায়গাতে কোথাও 180 ডিগ্রি নাই। চেক করে আমরা দেখতে পারি, ক্যালকুলেটর থাকলে চেক করেন। এবি লাইনের 45 ডিগ্রি 45 মিনিটস মাইনাস 226 ডিগ্রি 10 মিনিটস যদি আমি করি, এটা আসে 180 ডিগ্রি 25 মিনিট। তার মানে 25 মিনিট বেশি আছে। তার মানে কি এখানে লোকাল অ্যাট্রাকশন আছে। এরকম প্রত্যেকটা স্টেশনে আপনারা যদি দেখেন, বিসি হোক সিডি হোক, সেখানে 180 ডিগ্রি পার্থক্য নাই। একমাত্র ডিই তে 180 ডিগ্রি পার্থক্য আছে। ডিই লাইন। আর এই অঙ্কটা করার আগে প্রথম কাজ হবে এটা বের করা, দ্বিতীয় কাজ হবে এর ডায়াগ্রামটা ড্র করে নেওয়া, যে চিত্র আঁকলে এই জিনিসটা কেমন দেখা যাবে। চিত্রটা তো আপনারা আঁকতে পারবেন নাকি? আচ্ছা আমি এঁকে দিই, আপনারা ভালো করে খেয়াল করেন। এবি কত ডিগ্রি ফরওয়ার্ড বেয়ারিং? 45। তাহলে সেটা আসবে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে। কালার চেঞ্জ করে ব্ল্যাক, রেড থাক। এবি লাইন 45 ডিগ্রি। এরপর আছে কি আমাদের বিসি 96, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে চলে গেল। এরপরে সিডি 29, তার মানে এইদিকে। এরপরে হচ্ছে ডিই, এ বি সি ডি। ডি এর মান কত? 324। এই বরাবর ই এ কি দেওয়া আছে?
তো ওপেন ট্রাভার্স ক্লোজ হলো না। যাই হোক, ওপেন বা ক্লোজ যেটা হোক, প্রত্যেকটাতে আমরা এই কাজগুলো করতে পারবো। এবার ড্রটা আমরা করে নিলাম। এখন আমাদের কাজ হবে, যেখানে 180 ডিগ্রি আছে সেখানে এরর ফ্রি। এটা হবে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে আমাদের ডিই লাইনে 180 ডিগ্রি যদি পার্থক্য থাকে, ইট মিনস দ্যাট ই স্টেশন এবং ডি স্টেশন লোকাল অ্যাট্রাকশন ফ্রি। ডি এবং ই উইল বি ফ্রি ফ্রম লোকাল অ্যাট্রাকশন। তাহলে আমরা সলিউশনটা যাব ই স্টেশন থেকে, ডি স্টেশন থেকে। সলিউশনটা কিভাবে আগাবো সেটা এখানে লিখে দেওয়া আছে। দেখেন, প্রথম কাজ হবে আপনাদের যে it will be noticed that difference between back and forward bearing of the line D is exactly 180 degree, hence both station D and E are free from local attraction। তো এত বড় লেখা লিখতে হবে না, আপনারা লিখবেন সলিউশন লিখে লেট ফরওয়ার্ড বেয়ারিং অফ ডি লাইন ইজ ইকুয়াল টু এত এবং backward bearing of D line is equal to এত। So the difference between forward and backward bearing is 180 degree, so the station of D and E free from local attraction। নিজেদের ভাষায় এই জিনিসটা লিখলে হবে। আমি যেভাবে বললাম এক্স্যাক্টলি ভাবে লিখতে হবে তা না। 180 ডিগ্রি পার্থক্য আছে এবং ডি আর ই লোকাল অ্যাট্রাকশন ফ্রি, এই কথাটুকু আপনারা 2 লাইন 4 লাইন যতটুকু লেখার মাঝে বুঝাইতে পারেন। তাহলে এখন আমাদের কাজ শুরু হবে ডি পয়েন্ট থেকে। দেখেন, আমি যাব ডি এবং সি এই লাইনে। ডি স্টেশন ফ্রি আছে, আমি এখন সি কে ফ্রি করব। সি কে ফ্রি করার জন্য ডিসি মানে কি? ডিসি মানে হচ্ছে সিডি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং। তাহলে সেই ব্যাকওয়ার্ড বেয়ারিংটা কত লিখবো? দাস দ্য অবজার্ভ বেয়ারিং অফ ডিসি লাইন ইজ ইকুয়াল টু 209 ডিগ্রি 10 মিনিট। তাহলে এটা যদি ব্যাকওয়ার্ড বেয়ারিং হয়, এর ফরওয়ার্ড বেয়ারিং কত হবে? কেউ বলতে পারবেন আমাকে? ডিসি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং যদি 209 ডিগ্রি 10 মিনিট হয়, তাহলে এর ব্যাকওয়ার্ড বেয়ারিং সরি, তাহলে ডিসি লাইনের ফরওয়ার্ড বেয়ারিংটা কত হবে? হ্যালো, হ্যালো, এই কি হলো আপনাদের? আছেন সবাই নাকি? না সকালে নাস্তা করতে চলে গেছেন? হ্যালো, জি স্যার। আপনাদের বাকিরা কই? আপনারা কি নাস্তা করতে চলে গেছেন নাকি সবাই? বুঝতেছি না তো। তা তো জানি না স্যার। হ্যাঁ স্যার, যাইনি তো। তাহলে তো কারো কোনো রেসপন্স নাই। আমি 1 মিনিট 2 মিনিট ধরে ডাকতেছি আপনাদের, এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা যে আমি জিজ্ঞেস করলাম যে ব্যাকওয়ার্ড বেয়ারিং যদি 280 ডিগ্রি হয়, ফরওয়ার্ড বেয়ারিং কত হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। কেউ যদি বলেন দেখি এখান থেকে এর ফরওয়ার্ড বেয়ারিং কত হবে? তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে 290 ডিগ্রি 10 মিনিট। ফরওয়ার্ড বেয়ারিং কত হবে? এখান থেকে 180 ডিগ্রি বাদ দিলে হবে ফরওয়ার্ড বেয়ারিং, কারণ ফরওয়ার্ড বেয়ারিং আর ব্যাকওয়ার্ড বেয়ারিং এর মাঝে পার্থক্য 180 ডিগ্রি। আমরা বলেছি যে প্লাস মাইনাস 180 ডিগ্রি। প্লাস হবে যখন ফরওয়ার্ড বেয়ারিংটা 180 থেকে ছোট হবে, আর মাইনাস হবে যখন 180 থেকে বড় হবে। তো 209 হচ্ছে 180 থেকে বড়, তাহলে এখানে আমাদের হবে মাইনাস। তো 209 ডিগ্রি 10 মিনিট থেকে যদি আমরা 180 ডিগ্রি মাইনাস করি, তাহলে আমরা পাবো এখানকার
ডিসি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং। ডিসি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং মানে কি? সিডি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং। তাহলে সিডি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং হওয়ার কথা কত? এটা আমরা পেলাম এখানে 29 ডিগ্রি 10 মিনিট, কিন্তু আমার এখানে লক্ষণীয় বিষয় দেওয়া আছে কত? 29 ডিগ্রি 10 মিনিট কি দেওয়া আছে? দেওয়া নাই। বেয়ারিংটা কত দেওয়া আছে? 29 ডিগ্রি 45 মিনিট। তাহলে এরর কতটুকু হবে? 29 ডিগ্রি 45 মিনিট থেকে 29 ডিগ্রি 10 মিনিট বাদ দিব, তাহলে মানটা হয় 35 মিনিট। আবার অ্যাকচুয়াল মান হওয়ার কথা 29 ডিগ্রি 10 মিনিট, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মান। আর অবজার্ভ মান কত? 29 ডিগ্রি 45 মিনিট। তাহলে যেটা পাইলাম সেটা থেকে যেটা দেওয়া আছে সেটা বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। বাদ দিলে মাইনাস হবে, এটা ছোট এটা বড়। এটা হলো কারেকশন। কারেকশন যদি মাইনাস হয়, তাহলে এই অংশটুকু কি আমার অ্যাকচুয়াল যে মান আছে সেখান থেকে বাদ দিতে হবে। এখন এই সি পয়েন্টের অ্যাকচুয়াল ফরওয়ার্ড বেয়ারিং পেয়ে গেলাম 29 ডিগ্রি 10 মিনিট। এটার সাথে আমি যে 35 মিনিট যে আমাদের ইরর আছে সেটা আমরা পরের স্টেশনে অ্যাপ্লাই করব। লেখা therefore must be applied to the bearing measured at C। তাহলে সি থেকে আমরা কোন বেয়ারিং মেজার করেছি? সিবি। আমি পিছন দিকে যাচ্ছি যেহেতু, সিবি তাহলে সিবি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে 270 ডিগ্রি 5 মিনিট। এখান থেকে এই 35 কে মাইনাস করতে হবে। পঁয়ত্রিশ মাইনাস করলে আমরা কত পাবো? এটা 277 ডিগ্রি 5 মিনিট থেকে মাইনাস করে 35 ডিগ্রি। ক্যালকুলেটর আছে আপনাদের কাছে? সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে বসছেন? মাইনাস করে দেখেন কত আসে। শুনতেছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা মাইনাস করেন। 277 ডিগ্রি 5 মিনিট থেকে 35 মিনিট মাইনাস করেন। কত আসলো? কত আসছে? এটা আসবে। আমি যেটা করেছি, আপনাদের কাছে কারো কাছে ক্যালকুলেটর নাই শুনে বোঝা যাচ্ছে, কারণ আমি হচ্ছে এটা অলরেডি সলভ করে ফেলছি। আপনারা ক্যালকুলেটর থাকলে করে ফেলতে পারতেন। এটা আসতেছে 276 ডিগ্রি 30 মিনিট। এই 276 ডিগ্রি 30 মিনিট হচ্ছে তার সিবি লাইনের ব্যাকওয়ার্ড বেয়ারিং হচ্ছে, মানে হচ্ছে বিসি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং। সেটা হচ্ছে 276 ডিগ্রি 30 মিনিট। এখান থেকে আমি যদি 180 ডিগ্রি মাইনাস করি তাহলে পাবো বিসি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং 96 ডিগ্রি 30 মিনিটস। কিন্তু এর ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে কত? কোশ্চেনে দেখেন, বিসি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে যে 96 ডিগ্রি 55 মিনিট। তাহলে আমার অ্যাকচুয়াল মানের সাথে এখানকার অবজার্ভ মানের মিল নাই। তাহলে 96 ডিগ্রি 45 মিনিট থেকে আমি যে মানটা পেলাম কারেক্টেড মান, সেটা হচ্ছে 96 ডিগ্রি 30 মিনিট। তাহলে এরর কতটুকু হবে? 96 ডিগ্রি 55 মিনিট থেকে 96 ডিগ্রি 30 মিনিট থেকে 96 ডিগ্রি 55 মিনিট বাদ দিব। বাদ দিলে আমরা টোটাল মাইনাস আকারে, অর্থাৎ এখানে কিন্তু একটা প্লাস একটা মাইনাস। মাইনাসটা হচ্ছে আপনার টোটাল ইরর। ইরর যদি মাইনাস হয় কারেকশন প্লাস হবে, আর ইরর যদি প্লাস হয় যেখানে কারেকশন মাইনাস হবে। প্লাস মানে আমার দরকার 96 ডিগ্রি 30 মিনিট, কিন্তু আমি মেজারমেন্ট করেছি ফিল্ডে গিয়ে 96 ডিগ্রি 55 মিনিট। তাহলে অলরেডি 25 মিনিট এখানে বেশি আছে, এক্সট্রা আছে। তো এক্সট্রাটা কি বাদ দিতে হবে। এই জন্য ইরর হচ্ছে পজিটিভ, বাট কারেকশন করতে হবে নেগেটিভ। অর্থাৎ 25 মিনিট বেশি আছে, 25 মিনিট বাদ দিতে হবে। সেটা আমি বলছি মাস্ট বি অ্যাপ্লাইড টু অল দ্য বেয়ারিং মেজার্ড এট বি।
বি তে অ্যাপ্লাই করতে হবে। তাহলে বি মানে কোনটা? বি থেকে এ, এর যে ব্যাকওয়ার্ড বিয়ারিং এ বি লাইনে সেটা হবে বি এ লাইনের ফরওয়ার্ড বিয়ারিং। বি এ লাইনের ফরওয়ার্ড বিয়ারিং হচ্ছে যে 226 ডিগ্রি 10 মিনিট। এখান থেকে 25 বাদ দিতে হবে, বাদ দিলে পাবো 225 ডিগ্রি 45 মিনিট। যেহেতু এই মানটা 180 থেকে বড়, সেজন্য আমরা যদি বি এ লাইনের ব্যাকওয়ার্ড বিয়ারিং বের করতে যাই, সেখান থেকে 180 বাদ দিতে হবে, বাদ দিলে পাবো 45 ডিগ্রি 45 মিনিট। এই মানটা দেখেন আমাদের এ পয়েন্টের সাথে মিলে গেছে, অর্থাৎ লাস্ট পয়েন্টে গিয়ে আপনার মানটা মিলে যাবে। যদি না মিলে তাহলে বুঝবেন কোথাও আপনার ত্রুটি বা ইরর আছে। এখন আমাকে বলেন কার কোথায় সমস্যা আছে। অঙ্ক এখানে শেষ। আপনারা এই সলিউশনটাকে টেবিল আকারেও করতে পারেন, অথবা এরকম সুন্দর লিখে লিখে, এখানে যেমন একটা প্যারাগ্রাফ করে লিখছে, এরকম প্যারাগ্রাফ করে না লিখলেও হবে, নিজেরা লাইন এক লাইনের পর এক লাইন, লাইন বাই লাইন নিচে দিয়ে দিয়ে লিখতে পারেন। কারো কোথাও কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, কারণ কি আপনারা তো ভালো করে বুঝেন নাই। জয় কই? জয় আছে ক্লাসে? হ্যাঁ জয় কুমার। জি স্যার। হ্যাঁ, কোথাও প্রবলেমটা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রবলেম বুঝতে পারছেন? জি স্যার। তাহলে যদি বুঝে থাকেন, একই অঙ্ক 5 পয়েন্ট, এটা করালাম কত? টেবিল 5.9। আকারে করলে কেমন করব? এই উপরের টেবিলের মতো? হ্যাঁ, টেবিল আকার করলে যে এরকম যেটা দেওয়া আছে এইরকম। আর টেবিল আকার না করলে, অর্থাৎ প্রথম কাজ শুরু করবেন যে স্টেশনটার ইরর নাই, ত্রুটি নাই, সেখান থেকে আস্তে আস্তে ব্যাকে যাবেন। জি স্যার। যেমন আমাদের এখানে ইরর ছিল ডিই লাইনে, তো সরি ইরর ফ্রি ছিল ডিই লাইনে, তো আমরা ডি থেকে সি দিকে গিয়েছি। সি স্টেশনের লাইন কি? সিডি। তাহলে আমরা দেখেছি ব্যাকওয়ার্ড বেরিং দিয়ে কাজটা শুরু হবে। তাহলে ব্যাকওয়ার্ড বেরিংটা হচ্ছে ইরর ফ্রি। ব্যাকওয়ার্ড বেরিং থেকে 180 বাদ দিলে এটা পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না। পাচ্ছি কত? সেই লেখাটা আমরা এখানে লিখেছি। দেখেন সেটা পাইলাম কত? এই যে কত ডিগ্রি বলছে, 29 ডিগ্রি 10 মিনিট। এটা আমার অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, বাট আমরা পাইছি কত? 29 ডিগ্রি 45 মিনিট। মিনিট। তাহলে এখানে বেশি আসে কতটুকু? 35 মিনিট। 35 মিনিট। এই বেশিটুকু হচ্ছে ইরর। এই জন্য দেখেন পজিটিভ সাইন দিয়েছে আমরা, ইরর এটুকু বেশি আছে। তাহলে এটুকু কি বাদ দিতে হবে? এটা বলে কারেকশন মাইনাস। বাদ কোথায় দিব? সি লাইনে, সি স্টেশনের লাইন কি? সিবি। যেহেতু আমি ব্যাকের দিকে যাচ্ছি, সি থেকে সিবি তে আসবো, সিবি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং এ বাদ দিব। ব্যাকওয়ার্ড বেয়ারিং এ 277 ডিগ্রি 5 মিনিট, সেখান থেকে 35 মিনিট যদি বাদ দিই তাহলে আসে আমার 276 ডিগ্রি 30 মিনিট। কিন্তু এইটার থেকে আবার 180 বাদ দিব। কেন 180 বাদ দিব? আমার তো ফরওয়ার্ড বেয়ারিং এ যেতে হবে, 180 বাদ দিব। বাদ দিলে হওয়ার কথা 96 ডিগ্রি 55 মিনিট, কিন্তু পাইলাম কত? 96 ডিগ্রি 30 মিনিট। তাহলে 25 মিনিট বেশি আছে, এই জন্য ইরর পজিটিভ। এই 25 মিনিট বাদ দিতে হবে, নেগেটিভ করতে হবে। বাদ দিব কার সাথে? বি পয়েন্টে বি এ লাইন, যেহেতু ব্যাকের দিকে যাচ্ছে আমরা, বি থেকে বি এ, এই ব্যাকওয়ার্ড বেয়ারিং আসবো, এখান থেকে বাদ দেব। এটা থেকে বাদ দেওয়ার পর আমি দেখলাম মানটা পাইলাম কত? এই মানটা পেলাম হচ্ছে, দেখে নিই, এটা 225 ডিগ্রি 45 মিনিট। এখান থেকে 180 ডিগ্রি বাদ দিলে 45 ডিগ্রি 45 মিনিট। দেখেন এটার সাথে মিলে গেল। যদি না মিলে বুঝবেন ভুল আছে। এইভাবে এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, আপনাদের আসলে বুঝতে পারছি অ্যাসাইনমেন্ট না দিলে কোনো কাজ হবে না, অ্যাসাইনমেন্ট দিতে হবে। তাহলে 5.9, 5.10, 5.11 এই তিনটা হলো অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসাইনমেন্ট অপশনটা আমি আমার গুগল ক্লাস থেকে আপনাদের সবাইকে আউট করে দিয়েছি। কারণ হচ্ছে কি, যখন আমরা প্রশ্ন দিই, আপনারা তো হেড স্যারের কাছে জমা দেন, আমার স্টুডেন্ট আমার কাছে জমা দেয়, তো ওইখানে তো নাম দেখে বুঝতে পারি না কে কোন সেকশন স্টুডেন্ট। আমার স্টুডেন্ট আছে 2 এ 25 জন, আর আপনারা আছেন হচ্ছে 20 বা 25 জন, 45 জন। এর ভিতরে খাতা জমা দিছে, কে জমা দেয় না, কে সবাইকে তো অ্যাসাইন করা হয়, তো ওখানে অনেক নাম উঠে থাকে যারা জমা দেয় নাই। কিন্তু আসলে পরবর্তীতে বুঝি আসলে আমার সেকশন না, আপনাদের সেকশনে গন্ডগোল হওয়ার কারণে আপনাদেরকেও ক্লাস থেকে আমি অমিট করে দিয়েছি। হেডস আপ তো আপনাদেরকে একটা ক্লাস আইডি খুলে দিয়েছি, তাই না?
স্যার আমরা জয়েন দিচ্ছি, এখানে ভিডিও গুলো সবগুলো পাওয়া যায়, সেজন্য জয়েন দিয়ে রাখছিলাম। কোন হেড স্যারের ওখানে? না স্যার, আপনার ক্লাসে। আমি তো এখন ভিডিও ইউটিউবে দিয়ে দিব, সো আপনারা জয়েন দিলেও পাবেন, না দিলেও পাবেন। জি স্যার, তাহলে সমস্যা নাই। আমি যে রেকর্ড করতেছি এটা ইউটিউবে দিয়ে দিব, ওইটা লিংক দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা হেড স্যারে তো আপনাদের একটা গুগল ক্লাসে অ্যাড করেছে, তাই না? ওই জি ক্লাসে স্যার। আমি ওখানে আমিও কো-টিচার আছি, ওখানে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব। আপনারা আগামী ক্লাসে আগে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। অ্যাসাইনমেন্ট না দিলে আপনারা পড়াশোনা করেন না, বুঝতে পারছি, কারণ গত ক্লাসে কিছুই পড়েন না আপনারা। গত ক্লাসে যদি পড়তেন তাহলে একটা ব্যাকওয়ার্ড বেয়ারিং থেকে ফরওয়ার্ড বেয়ারিং বের করা 180 ডিগ্রি বাদ দিতে হবে, এটা আপনারা বুঝতে পারতেন। স্যার গত ক্লাসের মানে ওটা সত্যি সত্যি আমরা কেউ করি নাই স্যার, আপনারা এটা সমস্যা স্যার। হ্যাঁ, আপনারা ক্লাস করেন, পার্টি করেন, খাওয়া দাওয়া করেন, যায় ফুড কোর্টে, কিন্তু পড়াশোনা করেন না বাসায় বসে। এই জন্য আপনাদেরকে জুডিশিয়াল কোর্টে বিচার করতে হবে। না স্যার, এরপরের থেকে করবানি স্যার ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, অ্যাসাইনমেন্ট তো করবেনই, না দিলেও করবেন, না দিলেও করবেন আর কি। জি স্যার। যাই হোক, তাহলে এটা গেল আমাদের, আমরা যদি ইরোড থাকে লোকাল অ্যাট্রাকশন কিভাবে ফ্রি করব। এখন আমরা যে প্রবলেমটাতে যাব সেটা হচ্ছে একই রকম প্রবলেম, যে এখানে আমার যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমস্যা হয়, তাহলে আমার যে বেয়ারিং যেটা, অর্থাৎ আমার যে, আমরা এতক্ষণ কারেকশন করলাম বেয়ারিং, বেয়ারিং মানে লাইনের অ্যাঙ্গেল। এখন বেয়ারিং যদি ভুল হয় তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলও কি ভুল হবে না? গত ক্লাসে আমরা যে অঙ্কটা করলাম, ডায়াগ্রামটা দেখাচ্ছি যেহেতু গত ক্লাস আপনারা করেন না। এটা ডায়াগ্রাম দেখেন, এই যে এই লাইনে যে বেয়ারিং 75 ডিগ্রি, হ্যাঁ, এটা যদি ভুল হয় তাহলে কি এই ইন্টেরিয়র যে অ্যাঙ্গেল এটুকু ভুল হবে? কারণ আমরা তো প্রিভিয়াস ক্লাসে, আপনি যদি দেখেন এখান থেকে খেয়াল করেন ভালো করে, এই যে জিনিসটা দেখেন, আমি দেখাচ্ছি, এটা আমরা অ্যাঙ্গেল বের করছি কি দিয়ে? বেয়ারিং দিয়ে, এই বেয়ারিং অফ এই, বেয়ারিং অফ বি। এখন এই বেয়ারিং এ যদি ভুল হয় তাহলে অ্যাঙ্গেল কি সঠিক আসবে? অ্যাঙ্গেলও ভুল আসবে। তাহলে আমরা অ্যাঙ্গেলটাকে কিভাবে কারেকশন করব যদি বেয়ারিং এ আমাদের প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আমরা দেখব এখন। আমি আগেও বলতেছি, এইগুলা প্রবলেম করার আগে আপনারা অবশ্যই ডায়াগ্রাম ড্র করে নেবেন। ডায়াগ্রাম ড্র করলে অঙ্কটা করা এবং বোঝা ইজি হবে, আদারওয়াইজ মুখস্থ করা লাগবে। তাহলে এবি, আমরা এই ডায়াগ্রামটা ড্র করি লাল কালার দিয়ে। এবি লাইনের অ্যাঙ্গেল 80 ডিগ্রি 10 মিনিট। এটা হলো এবি লাইন। বিসি কত? 120 ডিগ্রি, এটা বিসি গেল। এরপরে সিডি কত? 170, এটা ওই বরাবর গেল। ডিই 230, এই বরাবর। এরপরে আসলো কি ইএ 310, তার মানে এখান থেকে শুরু হয়ে এই পয়েন্টে মিলে যাবে। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এখানে হয়তো একটু কেমন যেন হয়ে গেল, ডায়াগ্রামটা একরকম দেখা যাচ্ছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এটা এরকম করে আঁকলে হবে, এটা হাতের উপর তো, কোনটা 120 কোনটা 110 এরকম এক্সাক্ট আপনার দেওয়ার দরকার নেই। আর এটা আপনাদের 120, এ, এটা বি, এটা সি, সিডির মান 170, তার মানে এই বরাবর সিডি, আর ডি এর মান 230, এই বরাবর। এইরকম একটা ডায়াগ্রাম হবে আমাদের। তাহলে আমরা এখন কারেকশনে যাব। কারেকশনে যাওয়ার আগে এই একই কথা, যে আমরা কোন পয়েন্ট থেকে শুরু করব। যেই পয়েন্টে 180 ডিগ্রি পার্থক্য থাকবে সেই পয়েন্ট থেকে আমরা কাজটা করা শুরু করব। তাহলে এখানে 180 ডিগ্রি পার্থক্য কোথায় আছে সেটা কিভাবে বুঝবো? ফরওয়ার্ড বেয়ারিং এবং ব্যাকওয়ার্ড বেয়ারিং এর মাঝে যেখানে 180 ডিগ্রি পার্থক্য থাকবে সেখানে আমরা মনে করব এটা হচ্ছে এরর ফ্রি আছে। এখানে এরকম স্টেশন কোনটা আছে? এবি চেক করেন, এটা 180 ডিগ্রি নাই। বিসি নাই। সিডি, হ্যাঁ এটা আছে 350 ডিগ্রি 50 মিনিট
মাইনাস 170 ডিগ্রি 50 মিনিট। তাহলে এখানে 180 ডিগ্রি পার্থক্য আছে। এখান থেকে আমরা কাজটা শুরু করব। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার, জি শুনতে স্যার। যেখানে আমাদের 180 ডিগ্রি পার্থক্য থাকবে সেটা আমরা রাফলি আগে দেখে নেব কোশ্চেনটা পেয়ে, এবং এটাকে মার্কিং করব। সিডি কোথায় আমাদের? এ বি সি ডি এন ই। তাহলে আমরা এই সি ডি লাইনটা দুইটা স্টেশন মার্কিং করে দিলাম, সি এবং ডি। তাহলে আমরা এখান থেকে যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলা বের করতে চাই, আমাকে আগের যে মেথডটা ছিল, এর আগে যে প্রবলেমটা আমরা করলাম, ওই প্রবলেম অনুযায়ী প্রত্যেকটা লাইনের যে বেয়ারিং সেটা আমি কালেকশন করে আসব। অথবা আমরা প্রত্যেকটা লাইনের ইন্টেরিয়র যে অ্যাঙ্গেল সেটাকে আগে বের করব। যে কোনো একটা কাজ আমরা আগে বা পরে করতে পারি, কারণ ইন্টেরিয়র অ্যাঙ্গেল যদি আমি কালেকশন করতে যাই আমাকে তো আগে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করতে হবে। এখানে তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া নাই, এখানে শুধুমাত্র বেয়ারিং দেওয়া আছে। তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বের করেন। যদি আমি ইন্টেরিয়র অ্যাঙ্গেল এ বের করতে যাই, এ ইজ ইকুয়াল টু হবে কত? বেয়ারিং অফ এ ই, বেয়ারিং অফ এ ই এবং মাইনাস বেয়ারিং অফ এ বি। অর্থাৎ আমরা প্রথম ক্লাসে যে 1 নাম্বার প্রবলেমটা করেছিলাম ওই প্রবলেম অনুযায়ী প্রত্যেকটার অ্যাঙ্গেল বের করব। অ্যাঙ্গেল বের করার পর আমরা যোগ করব অ্যাঙ্গেল কতটুকু হয়। যেহেতু এটা কয় বাহু দ্বারা, 1 2 3 4 5 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, তার অ্যাঙ্গেল হবে 540 ডিগ্রি। তো আমরা যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো বের করলাম সেগুলো সব যোগ করব। যদি 540 ডিগ্রি হয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি 540 ডিগ্রি না হয় কতটুকু বেশি আছে? আমাদের এখানে বেশি আছে, মান হয়েছে 540 ডিগ্রি, সরি 539 ডিগ্রি 25 মিনিট। আমাদের দরকার 540 ডিগ্রি, তাহলে কম আছে কতটুকু? 25 মিনিট। তাহলে 25 মিনিট যেহেতু কম আছে তাহলে যোগ করতে হবে। তো সবার মাঝে তার 25 মিনিট যোগ করবো না, 25 মিনিট যোগ করব। যেহেতু 5টা অ্যাঙ্গেল, তাই প্রত্যেককে 5 ডিগ্রি 5 ডিগ্রি করে ভাগ করে দেব। তাহলে প্রত্যেকটার মাঝে 5 ডিগ্রি করে ভাগ, সরি না মানে ভাগ করে, মানে এটাকে 5টা ভাগে ভাগ করে একটা ভাগ যোগ করে দেব। প্রত্যেকটার মাঝে 5 ডিগ্রি করে প্রত্যেক অ্যাঙ্গেলে যোগ হবে। যেমন এখানে দেওয়া আছে 5 ডিগ্রি 50 ডিগ্রি 5 মিনিট, এটা হবে 50 ডিগ্রি 10 মিনিট, বি হবে 38 ডিগ্রি 40 মিনিট দেওয়া ছিল। মানে পাইলাম আমরা বের করে, কিন্তু কারেকশন করতে হবে, আরো 5 ডিগ্রি যোগ করতে হবে 5 মিনিট। এরকম প্রত্যেকটা যোগ করব। যোগ করার পরে আমরা বেয়ারিংটা কারেকশন করব। বেয়ারিং কারেকশন কিভাবে করব? আমি যদি ডিই লাইনের বেয়ারিং কারেকশন করতে যাই, দেখেন এখানে সোজা হিসাব ডিই কোথায় আছে? ডিই এখানে আছে। তাহলে এটা যদি সমীকরণ হয়, ডিই কে যদি আমি এক পাশে রাখতে যাই আর পার্শ্ব পরিবর্তন করি, তাহলে এই বেয়ারিং অফ ই চলে আসবে এই পাশে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে বেয়ারিং অফ ডি ই ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই প্লাস বেয়ারিং অফ ই এ। এটা হলো যদি আমি ইডি করি, আর যদি ডিই দরকার হয়, কারণ আমি যদি ডিই দেওয়া আছে ডিই, তাহলে আমি এখান থেকে যাব, ডি কারেকশন থেকে শুরু করব। সেটা করলে একই কন্ডিশন আসবে, এই বেয়ারিংটা ডান পাশে চলে আসবে, আনলে প্লাস হয়ে যাবে। বেয়ারিং অফ ডিসি ইজ ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল ডি প্লাস বেয়ারিং অফ ডিই। তার ডিই আমার এই পাশে চলে আসবে, আর এই বেয়ারিং অফ ডিসি প্লাস অ্যাঙ্গেল ডি থাকবে। হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন নাকি শুধু আমি একা একা বকবক করতেছি ক্লাসে? জি স্যার, বুঝতেছি। আচ্ছা,
অর্থাৎ এই অংশটুকু প্রথমে সলভ করবেন, করে ইন্টিরিয়র অ্যাঙ্গেলটা বের করবেন, যেটা আমরা আগের প্রবলেমে করেছি। করার পরে যদি ইরোড থাকে ইরোডটাকে ভাগ করে দিবেন, দেওয়ার পরে এই ইকুয়েশনগুলো কাজে লাগাইয়েই আমি আবার অ্যাঙ্গেলকে কারেকশন করব। আমি যদি অ্যাঙ্গেল ডি কে কারেকশন করতে যাই অথবা ডি ই লাইনের বেয়ারিং বের করতে যাই, দেখেন এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, আর এটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। তাহলে বেয়ারিং অফ ডি ইজ ইকুয়াল টু কত হবে? বেয়ারিং অফ ডিসি মাইনাস অ্যাঙ্গেল ডি, এটা প্রথমটা। এরকম যে কোনো একটা লাইন থেকে শুরু করবেন আপনারা। তাহলে আমরা যে কোনো তো শুরু করতে পারি। আবার যেহেতু আমরা আগে থেকে জেনেছি সি এবং ডি আমাদের ইরর ফ্রি, তাহলে উত্তম হবে এই অংশ থেকে শুরু করা, সি অথবা ডি থেকে। আপনার সি থেকে শুরু করে সি বি এ ই ডি তে ফিরে আসতে পারেন, অথবা ডি থেকে শুরু করে ডি ই এ বি সি তে ফিরে আসতে পারেন। আমরা এখানে ডি থেকে শুরু করেছি বইতে, কিন্তু আপনাদের ডি থেকে শুরু করতে তা এমন কোনো কথা নাই। আপনারা বি এ ই ডি তে আসতে পারেন, অথবা ডি ই এ বি তে যেতে পারেন, একই কথা, ঘুরে ঘুরে এক জায়গায় যেতে হবে। তাহলে ডি ই লাইনের বেয়ারিং যদি আমি কারেক্ট করে ফেলি, সেটা পাইলাম কত? আমরা এখান থেকে কি করতে হবে? বেয়ারিং অফ ডিসি, ডিসির মান দেওয়া আছে কত ডিগ্রি দেওয়া আছে আমাদের, এত দাগাদাগি হয়েছে এখানে। বেয়ারিং অফ ডিসির মান 350 ডিগ্রি। ডিসি মানে তো সিডির ব্যাকওয়ার্ড বেয়ারিং, 350 ডিগ্রি 50 মিনিট। সেটা থেকে বাদ দিব 120 ডিগ্রি 45 মিনিট, এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা তো আর কারেকশন, মানে এটা কারেক্টেড, এটার ভিতরে কোনো ইরর নাই, কারণ আমরা এখান থেকে অলরেডি ইরর বাদ দিয়ে ফেলছি 5 ডিগ্রি 5 মিনিট 5 মিনিট করে। সেই মানটা পাইলাম 230 ডিগ্রি 5 মিনিট। এই 230 ডিগ্রি 5 মিনিট থেকে 180 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে আমরা পাবো বেয়ারিং অফ ইডি। বেয়ারিং অফ ইডি যদি আবার কারেক্টেড হয়ে যায়, তাহলে বেয়ারিং অফ ইএ পাবো এই ইকুয়েশন থেকে। কারণ বেয়ারিং অফ ইডি এটা আমি পেয়ে গেছি, এটা যদি পেয়ে যাই, আর এখানে কারেক্টেড অ্যাঙ্গেল ই জানা আছে আমার কারেক্টেড অ্যাঙ্গেল, তাহলে বেয়ারিং অফ ইএ পেয়ে যাব। জি স্যার। ইএ পেয়ে গেলাম 310 ডিগ্রি 5 মিনিট, এটা হলো কারেক্টেড। এখান থেকে আগের মতো, এখান থেকে 180 বাদ দিলে পাবো আমি কারেক্টেড বেয়ারিং অফ ইএ এর ব্যাকওয়ার্ড বেয়ারিং। ইএ এর ব্যাকওয়ার্ড বেয়ারিং মানে হচ্ছে এ ই এর ফরওয়ার্ড বেয়ারিং, সেটা হবে 130 ডিগ্রি 50 মিনিট। একইভাবে যদি আমি বেয়ারিং এ ই পেয়ে যাই, এ ই কোন লাইনে দেওয়া আছে এখানে দেখেন, মেবি পেয়ে যাবো তাহলে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি আবার এ ই যদি পাই, এই ইকুয়েশন আসবো, সেখান থেকে আমি এবি পাবো, কারণ এটা কারেক্টেড হয়ে গেল আমার, এবং এই অ্যাঙ্গেল এ কারেক্টেড অলরেডি করা আছে এখান থেকে, এই যে এই মানগুলা, সেখান থেকে আমি এবি পেয়ে যাব। এইভাবে তারপরে এবি পাবো, এবি পরে আমি বিসি পেয়ে যাব, কারণ আমি এখান থেকে ব্যাক থেকে শুরু করেছি, ডিই ই এ এ বি বিসি। কেউ যদি সি থেকে শুরু করেন, বিসি বি এ ই ইডি। আলটিমেটলি গিয়ে আপনি একটা পয়েন্টে যদি বি থেকে ডি থেকে শুরু করেন, তাহলে সি স্টেশনের কারেক্টেড ভ্যালুর সাথে মিলে যাবে, আর যদি সি থেকে শুরু করেন ডি স্টেশনের কারেক্টেড ভ্যালুর সাথে মিলে যাবে। এখানে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখেন মিলে গেছে কোথায় এসে, সি পয়েন্টের সাথে মিলে যাবে, চেক। এই লিখবেন এখানে 350 ডিগ্রি 50 মিনিটের সাথে মিলে যাবে। যদি না মিলে, তাহলে এই যেখান থেকে আমরা শুরু করেছিলাম ডিসির মান 350 ডিগ্রি 50 মিনিট, শেষে ওই পয়েন্টে মিলবে। না মিললে বুঝবে আপনার এই অঙ্ক করায় কোথাও গন্ডগোল বা গরমিল হয়েছে। এই দুইটা অঙ্ক দেখেন, 5 মিনিটের ব্রেক আপনাদের, এরপর আমি পরের আরেকটা প্রবলেম শুরু করে ক্লাসটা শেষ করবো আর কি, ঠিক আছে? 5 মিনিট এই অঙ্ক যা দেখেন, আপনাদের সামনে বই আছে না, পানমিয়া স্যারের বই? না থাকলে এখান থেকে দেখেন এই অংশটুকু ভালো করে। 5 মিনিট পরে আমি আবার ব্যাক করতেছি। এখন যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার। তার আগে আরেকটা কথা বলি, এই থিওডোলাইট ট্রাভার্সিং যেটা, এটা হচ্ছে টোটালি প্র্যাকটিক্যাল বেসড একটা কাজ। এখানে হচ্ছে আপনারা যখন প্র্যাকটিক্যাল সার্ভিং করবেন, ওখানে কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন আপনারা আর কি। তো সেখানে থিওডোলাইট থাকবে, ওই থিওডোলাইটকে কিভাবে লেবেলিং করতে হয়, থিওডোলাইট দিয়ে কিভাবে কাজ করতে হয়, তার ডিটেইলস ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এটা আমরা প্র্যাকটিক্যাল সার্ভিং এর সময় আপনাদেরকে কাজের সময় ভালো করে বুঝিয়ে দিব। আপনারা ওয়াটারমার্ক, কার জন্য মাইক্রোফোন অন করা আছে একটু অফ করে দেন, মৃদুল, হ্যাঁ নয়েজ আসতেছে প্রচুর।
ওয়াটার বাবল আছে না, যখন আপনি কোনো একটা ইনস্ট্রুমেন্টকে আর্থের উপরে সেট করবেন, কারণ ট্রাভার্সিং করার সময় তো আপনার কম্পাস ইউজ করতে হবে। কম্পাসটা কেমন হয়? ট্রিপড স্ট্যান্ড, এরকম ট্রিপড স্ট্যান্ড থাকে, এর উপরে গোল কম্পাসটা বসানো থাকে, প্রিজমেটিক কম্পাস, সরি, এই যে ম্যাগনেটিক কম্পাস। তো এই কম্পাস যদি ভূমির হরাইজন্টাল করে, ভূমির সমান্তরাল করে বসানো না হয়, তাহলে মানগুলাতেও বিভিন্ন ত্রুটি বা ইরর আসে। সেই জন্য এখানে ওয়াটার একটা বাবল দেওয়া থাকে, এরকম গোল বাবল, মাঝে একটা দাগ দেওয়া থাকে, তার মাঝে একটা ওয়াটারের বাবলের মতো ফাঁকা জায়গা থাকে। ওটা যখন ঠিক মাঝখানে থাকে তখন বোঝা যায় যে আমার এই ইনস্ট্রুমেন্টটা ভূমির প্যারালালে সেট করা আছে। তো থিওডোলাইটকে ওইরকম ওখানে কয়েকটা ওয়াটার বাবল আছে, সেটাকে স্ক্রু থাকে, থিওডোলাইটের নিচে একটা প্লেট থাকে, আমি দেখাচ্ছি, প্লেটটা এরকম 3 কোণ আকৃতির প্লেট থাকে, এই প্লেটের মাঝে এখানে থিওডোলাইট এরকম লম্বা করে বসানো থাকে, এখানে স্ক্রু থাকে, এখানে স্ক্রু থাকে, এখানে স্ক্রু থাকে। এই স্ক্রুর এটাকে ঘুরায় ঘুরায় যখন যে পাশে উঁচু করা দরকার নিচু করা দরকার ঘুরাই, সেটাকে ওয়াটার বাবলটা মাঝখানে আনা যায়। আপনাকে থিওডোলাইট দেখছেন? না স্যার, আমরা কিছু দেখি নাই। আচ্ছা, তো এটা থিওডোলাইট আমি এখান থেকে দেখাই। এর তো এখন যদি আমাদের ক্লাস থাকতো আমরা দেখাইতে পারতাম আপনাদেরকে। লেভেল মেশিন, আমি এটা শেয়ারিং দিচ্ছি, আপনারা দেখেন। এগুলো হচ্ছে, এটাকে বলা হয় লেভেল মেশিন। এর যেখানে একটা স্ক্রু আছে, এখানে বড়, এখানে একটা, এখানে একটা, আর ওই পাশে আরেকটা আছে, তার সামনে ওয়াটার বাবল থাকে। এই যেখানে এখানে ওয়াটার বাবল আছে, এখানে এই 3টা স্ক্রুকে ঘুরাই ঘুরাই ওয়াটার বাবলটাকে মাঝখানে আনা হয়, এটাকে বলা হয় সেন্টারিং। হয়ে গেলে কাজ শুরু করে। এটা লেভেল মেশিন, এটাতে শুধুমাত্র হরাইজন্টাল অ্যাঙ্গেল মাপা যায়, আর থিওডোলাইট দিয়ে ভার্টিক্যাল অ্যাঙ্গেল মাপা যায়। দেখাচ্ছি থিওডোলাইট, দেখা যাচ্ছে? জি স্যার। এগুলো হচ্ছে থিওডোলাইট, এগুলো আমাদের ইউনিভার্সিটি ল্যাবে সবগুলো আছে। আপনারা ইউনিভার্সিটি গেলে আবার যদি অন্য কোনো স্যারের ক্লাস থাকে, স্যারকে বললে একসময় এগুলো সব দেখে আসেন। আমরা ছোট্ট একটা চ্যাপ্টার দেখবো, যদিও চ্যাপ্টারটা অত ছোট না, চ্যাপ্টারটা একটু বড়, বাট আমরা ছোট্ট করে দেখবো। চ্যাপ্টারটা যাচ্ছি, 18 নম্বর চ্যাপ্টার। আমরা কম্পাস ট্রাভার্সিং কখন করি? যখন আমি কোন স্টেশনের মান এ থেকে বি পয়েন্টের মান যদি 120 মিটার হয়, আমি এটাকে ইজিলি টেপ বা চেইন বা ফিতা দিয়ে মাপতে পারি। বাট এমন যদি কোনো জায়গা হয়, এরকম পাহাড় আছে, হিল, এই পয়েন্ট এখান থেকে কত দূরে মাপতে হবে, এটা কি টেপ বা চেন দিয়ে মাপতে পারবেন? ডিফিকাল্ট মাপা আমার জন্য। অথবা এই পয়েন্টের উচ্চতা কিভাবে মাপবো আমি এই পয়েন্টের উচ্চতা? মনে করেন আপনার এলাকায় বড় একটা মসজিদের মিনার অথবা একটা মন্দিরের চূড়া বা কোনো ইলেকট্রিক টাওয়ার, এর হাইট মাপতে হবে। আপনি কি ফিতা নিয়ে উঠে যাবেন টাওয়ারের উপরে? আদৌ কি সম্ভব? না স্যার। এই জন্য আমাদের করতে হবে ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং, যেখানে আমরা এরকম থিওডোলাইট থাকবে, ওই থিওডোলাইট দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করব। আর এই থিওডোলাইট দিয়ে যখন দেখবেন তার ভিতরে ডায়াফ্রাম থাকে, যেমন নাকি আপনারা যদি দূরবীন আছে না, দূরবীন দিয়ে আমরা যখন দেখি দূরের জিনিস দেখা যায়, কিছু কিছু উন্নত মানের দূরবীন আছে যেগুলার, অথবা স্নাইপার যখন যে গুলি করে দেখবেন
যেখানে লক্ষ্যটা ছেদ করে সেখানে এরকম ক্রস মার্ক থাকে এরকম দিয়ে। ভিডিও গেমস, আপনারা স্নাইপিং ভিডিও গেমস খেলছেন না? জি স্যার। এরকম থাকে না মার্কিং? জি স্যার। তো ওই রকম মার্কিং থাকবে, এইটাকে বলা হয় ক্রস হেয়ার। আর এটা যে প্লেন থাকে সেটাকে বলা ডায়াফ্রাম। ক্রস হেয়ার অনেকভাবে হতে পারে, এরকম হতে পারে অথবা এইরকম হতে পারে। সরি, লাইনগুলো এটা ফুল সার্কুলার হবে, আমি তো সার্কেল আঁকতে পারতেছি তাই এরকম হচ্ছে। এরকম ক্রস দিয়ে এখানে 2 দাগ থাকতে পারে, আরেকটা থাকতে পারে ট্রায়াঙ্গেল দাগ থাকতে পারে, এরকম এরকম বিভিন্ন শেপে ডায়াফ্রাম বা ক্রসহেয়ার থাকতে পারে। তো ক্রসহেয়ারে একটা জিনিস খেয়াল করবেন, এখানে 2টা মান আছে, একটা উপরে একটা নিচে। আপনি যখন একটা হিল এরিয়া এরকম পাহাড়, এখানে একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টটা আপনি কাট করবেন এখানে দূরবীন দিয়ে, থিওডোলাইট দিয়ে। থিওডোলাইটটা দূরবীনের মতো, এখানে গ্লাস থাকে, আপনি দূরের জিনিস কাছে দেখতে পারেন। অর্থাৎ আপনি যখন একে ফোকাস করবেন, এই পয়েন্টটা ক্লিয়ার দেখতে পাবেন। ফোকাস তো বুঝেন আপনারা, ওই যখন ডিএসএলআর দিয়ে ফোকাসিং করেন না, সামনে যে গ্লাস থাকে ওটাকে একটু ঘুরে সামনে পিছনে নিয়ে স্ক্রুর মতো অবজেক্টটাকে ক্লিয়ার দেখার জন্য, জি স্যার। ওটাকে বলে ফোকাসিং। তো ওই ফোকাসিং করে আপনি এই পয়েন্টটাকে যখন ক্লিয়ার দেখতে পাবেন, তখন এখানে যে অ্যাঙ্গেল দিবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন আপনি, এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা দিবে। অথবা যদি নিচে দেখেন আপনি কোনো কিছু উঁচু থেকে নিচের জায়গায়, সেখানেও আপনি ওটাকে বলে আমরা, যেটা পজিটিভ অ্যাঙ্গেল সেটাকে বলি ইনক্লাইনেশন, যেটা নেগেটিভ অ্যাঙ্গেল সেটাকে আমরা বলি ডিক্লাইনেশন। এরকম ইনক্লাইনেশন অ্যাঙ্গেল সেটা হবে পজিটিভ, আর ডিক্লাইনেশন অ্যাঙ্গেল হবে নেগেটিভ। এই অ্যাঙ্গেল 2টা বা 3টা অ্যাঙ্গেল মেজারমেন্ট করে আপনি ওই টাওয়ারের বা মসজিদের গম্বুজ অথবা মন্দিরের যে চূড়া সেটার হাইট আপনি মেজারমেন্ট করতে পারবেন। তবে এক জায়গায় বসে না, প্রথমে একটা মান নিয়ে এখান থেকে, দ্বিতীয় একটা মান আরেক জায়গা থেকে নিতে হবে। এই দুটার মাঝে দূরত্ব আপনি জানবেন। মৃদুলকে আমি একবার মিউট করে দিলাম, আবার সে আনমিউট করছে। তাহলে আপনি একটা স্টেশন নিলেন এ পয়েন্টে, আরেকটা মান যদি বি পয়েন্টে নেন, তাহলে এ আর বি এর মাঝখানে দূরত্ব কতটুকু সেটা আপনি বের করে ফেলতে পারবেন। এইটুকু স্মল বি বলে আমরা, এই স্মল বি আর 2টা অ্যাঙ্গেল, এই 2টা অ্যাঙ্গেল নিয়ে আপনি টোটাল ওইটার হাইটটা বের করে ফেলতে পারবেন। এটাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক বা ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং। ইনডাইরেক্ট মেজারমেন্ট, শুধু অ্যাঙ্গুলার মেজারমেন্ট করে আপনি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিসটেন্স বের করতে পারেন। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং এর টোটাল প্রিন্সিপাল। আমি এখন দেখাবো আপনাদেরকে চ্যাপ্টারটা কত নম্বর চ্যাপ্টার। স্যার এসে ডিজিটাল কিছু ডাইরেক্ট ধরলে একবারে বলে দিয়েছে কত ডিসটেন্স। এটা তো ডিজিটালি হলো, এর চেয়েও স্যার একদম ডাইরেক্ট দেখলেই হয়ে যাবে। না ডাইরেক্ট দেখে ডিসটেন্স পাবেন না, আপনি ডাইরেক্ট দেখে কিছু মান পাবেন, সেই মানগুলোকে সূত্রে বসাবেন, এটা কিন্তু বলা হয় ডিজিটাল লেভেলিং। আরেকটা কিছু আছে, সেটা হচ্ছে লেজার লাইট দিয়ে কিছু মেজারমেন্ট করা যায়। লেজার দিয়ে, লেজার বিম যাবে, যেমন টেম্পারেচার মাপে না লেজার দিয়ে, জি স্যার। সমুদ্রের গভীরতা মাপে না জি স্যার। শব্দ দিয়ে লাইট দিয়ে সাউন্ড দিয়ে মাপে, যেগুলা ওইরকম কিছু করা যায়। তবে এটাও ডিজিটাল সার্ভিং এর অন্তর্ভুক্ত, থিওডোলাইট দিয়ে যেখানে চেইন ফিতা কিছুই আমার লাগতেছে না, আমি শুধু ফোকাস করতেছি, অ্যাঙ্গেলটা দেখতেছি, সূত্রে বসায় মানটা পাচ্ছি। আমি চ্যাপ্টারটা বের করতেছি, কোথায় গেল 18 নম্বর চ্যাপ্টার, 19 নম্বর চ্যাপ্টার ছিল এটা। যেটা আমরা বলেছি ইনস্ট্রুমেন্টের যে ক্রস হেয়ার থাকে, এইগুলা এরকম বিভিন্ন শেপের থাকে।
দেখছেন, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 22 নম্বর চ্যাপ্টার, এই 22 নম্বর চ্যাপ্টারটা আপনারা দেখবেন। 22 না, না 22 না তো, 22 পড়াবো নেক্সট ক্লাসে। আজকে পড়াবো আরেকটা চ্যাপ্টার, এটা একটু ছোট, 22 একটু বড়, শুরু থেকে পড়াইতে হবে। 18 কত বলছিলেন স্যার? 18 তো বলছিলাম, 18 তো পাইতেছি না। আমি একটু রুট ট্রাইগোনোমেট্রিক্যাল লেভেলিং থেকে দেখে আসি। হ্যাঁ, 15 নম্বর চ্যাপ্টার। 22 নম্বরটা আমরা নেক্সট আগামী ক্লাসে পড়াবো, এবং 22 নম্বরটা মানে আগামী বৃহস্পতিবার, আমি বলে দিলাম আগামী বৃহস্পতিবার আমি ক্লাস নেব, ঠিক আছে? এবং আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আমার লাস্ট ক্লাস। এই যে ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং, আমি তখন যে প্রিন্সিপালটা বললাম যে আমরা ট্রিগোনোমেট্রিক্যাল লেভেলিং এ কি কি বের করতে পারি, এই যে অবজার্ভ হাইট এন্ড ডিসটেন্স, যেখানে আমি ইজিলি অ্যাক্সেসেবল না, যেখানে ইজিলি আমি যাইতে পারতাছি না, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা ইনডাইরেক্ট তার ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিসটেন্স বের করতে পারি শুধুমাত্র অ্যাঙ্গেল এবং দুইটা স্টেশনের মাঝে যে ডিফারেন্স সেইটা বের করি। এখানে জাস্ট দুইটা সূত্র আছে, আর অনেক লেখা আছে, এগুলা দেখা দরকার নাই। আপনাদের তো চেঞ্জ সার্ভে পড়ায় না এখন, হেড স্যার চেঞ্জ সার্ভে পড়াইলে সেখানে কিছু কারেকশন আছে, রিফ্র্যাকচার কারেকশন। আচ্ছা, আপনাদের লেভেলিং এ স্যার পড়াইছে না এই যে কার্ভেচার কারেকশন এবং রিফ্র্যাকশন কারেকশন? এরকম সূত্র c = 0.0672 d স্কয়ার। রিফ্র্যাকশন কারেকশন এবং কার্ভেচার কারেকশন না স্যার, এই সূত্র পড়ি নাই আমরা। কি বলেন? আমি তাহলে বলে দিচ্ছি একটু। কার্ভেচার কারেকশন হচ্ছে পৃথিবী কিন্তু কার্ভ আকৃতি এরকম, হ্যাঁ। আপনি যখন স্মল ডিস্টেন্সে কাজ করবেন তখন আর্থের কার্ভেচারকে বিবেচনায় আনতে হয় না, কিন্তু আমি যদি অনেক লং ডিস্টেন্স মাপি, মনে করেন আমি পৃথিবীর এই প্রান্তে আছি, এখানে বা যে কোনো এক জায়গায় আমি আছি, সেখান থেকে আমি একটা ইনস্ট্রুমেন্ট সেট করলাম এই বরাবর, আমি এখানে মাপতেছি একে, আমি তো ভূমির মান নিচ্ছি কোনটুকু, এইটুকু কার্ভটুকু, কিন্তু থিওডোলাইট মান নিবে কোনটা, বরাবর এইটুকু। কোনটা বড় হবে বলেন আমাকে? এটা বড় হবে না নিচেটা বড় হবে? নিচেটা বড় হবে, আর এখানে আর্থের কার্ভেচার আসবে না, তাহলে এখানে একটা ইরোর দরকার হবে, আমাকে ইরোর কারেকশন লাগবে। এবং রিফ্র্যাকশন হচ্ছে বায়ুমণ্ডলের আলোর প্রতিসরণের ফলে, এগুলো হচ্ছে ডিজিটাল সার্ভিং এর কিছু ইরোর। বায়ুমণ্ডলের যে ঘনত্ব বা ডেনসিটি থাকে, এগুলো সবসময় একরকম থাকে না। তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, ডেনসিটি কিছুটা কমে বা বাড়ে, এরকম কিছু ভেরিয়েশন হয়। গ্রীষ্মকালে একরকম, শীতকালে একরকম, সকালে একরকম, বিকালে একরকম। এর উপরে ভিত্তি করে আমার দেখা গেছে যে লাইটটা, এটা তো অপটিক্যাল মেজারমেন্ট। আপনার ফিজিক্সে অপটিক্স পড়ছেন না ইন্টারমিডিয়েটে? হ্যালো, যেখানে দেখছেন পানির ভিতরে একটা লাঠিকে ডুবাইলে মনে হয় মাঝখান থেকে ভেঙে গেছে, অথবা 1 টাকার পয়সা মনে হয় খুব উপরে আছে, এগুলো কেন হয়? প্রতিফলন, রিফ্রাকশন, সব কারণেই তো হয় এগুলো আলোর ত্রুটি আর কি। তো যেহেতু আপনি অপটিক্যাল, থিওডোলাইট মানে তো অপটিক্যাল, আলো দিয়ে মেজারমেন্ট করতেছেন, অপটিক্যাল লাইট, ওখানে রে যাচ্ছে, রে থেকে মেজারমেন্ট হচ্ছে। থিওডোলাইটের ভিতরে তো লেন্স থাকে, লেন্সে কি হয়, আলোর প্রতিফলন এগুলো হয়, তো এগুলোর কারণে রিফ্রাকশন ইরোরটা হবে। সেই দুইটা একসাথে বলা হয়, দুইটাকে মিলে বলা হয় কম্বাইন্ড কারেকশন। রিফ্রাকশন কারেকশন এবং কার্ভেচার কারেকশনকে বলা হয় কম্বাইন্ড। এই যে দেখেন, অ্যাজ ইন লেভেলিং দ্য কম্বাইন্ড কারেকশন ফর কার্ভেচার এন্ড রিফ্রাকশন ইন লিনিয়ার মেজারমেন্ট গিভেন বাই এত। অর্থাৎ এই জিনিসটুকু আপনার সূত্র হিসেবে ব্যবহার করতে হবে, এই ভিউটা যোগ করতে হবে। কম্বাইন্ড কারেকশন পজিটিভ, দুইটা মিলে পজিটিভ হয়। রিফ্রাকশন মেবি নেগেটিভ, কার্ভেচার নেগেটিভ, রিফ্রাকশন পজিটিভ, দুইটা যোগ করলে পজিটিভটা হয়। তাহলে সূত্রটাকে মনে রাখলে হবে শুধু আপনাদের, যে কম্বাইন্ড কারেকশনের সূত্র হচ্ছে এটা। কম্বাইন্ড কারেকশনের ভিতরে থাকবে কি কারেকশন?
রিফ্রাকশন কারেকশন এবং হচ্ছে কার্ভেচার কারেকশন। তো এখানে দেখেন মেন আমি যে কথাটুকু বলতেছিলাম, দেখুন তার প্রিন্সিপাল এখানে প্রথমে একটা ইনস্ট্রুমেন্ট থাকবে, লেভেলিং এ বেঞ্চমার্ক করেছেন না আপনারা? জি স্যার। হ্যাঁ, তা প্রথমে কাজ করতে হবে, আপনি যেখানে কাজ করব আমরা সেই বেঞ্চমার্ক থেকে, বেঞ্চমার্কের আরএল বা নোন, আরএল হচ্ছে জানা, সেটা কেন বলি বেঞ্চমার্ক, যার আরএল নোন থাকে আমাদের। তো বেঞ্চমার্ক আমি প্রথমে থিওডোলাইট দিয়ে, এইটা মানে হচ্ছে একটা থিওডোলাইট স্টেশন, প্রথম বেঞ্চমার্কে কাট করব, কাট করে আমি যে ভ্যালু পাবো সেই ভ্যালুর সাথে বেঞ্চমার্কের ভ্যালু যোগ করলে টোটাল এইটুকু হাইট পাবো, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। লেভেলিং আপনারা পড়ে আসছেন, এই জন্য আমি আর একটা ডিটেলস বলতেছি না। এরপরে প্রথম কাজ হবে আমার এই যে পি পয়েন্ট পাহাড়ের উপরে আছে সেখানে দেখা, দেখলে যে অ্যাঙ্গেল পাবো, এবং ইনস্ট্রুমেন্টকে এখান থেকে আবার সরাই আনবো পি স্টেশনে, সেটা 100 মিটার হতে পারে, 50 মিটার, 10 মিটার হতে পারে। সেখান থেকে আমি আবার দেখবো এখানে, আবার পিছন দিকে যাব, তাহলে দুইটা অ্যাঙ্গেল পেলাম, θ1 θ2। এই দুইটা অ্যাঙ্গেলকে এখন আমি যদি ত্রিভুজে আমরা জানি কি, ডি যদি আমরা বের করি, ডির সূত্র হচ্ছে ডাইরেক্ট এইটা সূত্র মনে রাখবেন, ডি ইজ ইকুয়াল টু বি tan θ tan α2 ডিভাইডেড বাই tan α1 মাইনাস tan α2। আর এইচ কত হবে, আমি যদি এই ডি পাই, এইটুকু পাই, এইটুকু বের করতে পারবো না এই ট্রায়াঙ্গেল থেকে, অ্যাঙ্গেল জানি tan আলফা ইজ ইকুয়াল টু কত, বা tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে ডি, তাহলে ডি ইনটু tan আলফা ইজ ইকুয়াল টু হবে লম্ব এইচ, আমাদের এইচ পেয়ে গেলাম। তো আরএল অফ এইচ কিভাবে বের করব, আরএল অফ এইচ হবে এইটুকুর আরএল, অর্থাৎ আরএল অফ বিএম, আরএল অফ যে বিএম বেঞ্চমার্ক তার সাথে এস যোগ করব, এই এস এর সাথে এইচ যোগ করব, তাহলে পুরা এই পয়েন্টে আরএল পেয়ে যাব। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। তাহলে এই দুইটা সূত্র মনে রাখবেন। এটা কখন, যখন পরপর যে আপনি ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করবেন, দুইটা যদি আমাদের একই লেভেলে হয় তখন এটা, যদি দুইটা আলাদা হয় তখন এই সূত্র। আরেকটা সূত্র আছে আমি দেখাচ্ছি, আলাদা কেমন দেখেন, এখানে একটু উঁচু জায়গা ছিল, এটা উপরে ছিল, এখানে নিচু জায়গা, এটা নিচে, তার দুইটা কি দুই লেভেল হয়ে গেল না? একটা এখানে এই ডটেড লাইন, আর নিচে ডটেড লাইন, তাহলে এখান থেকে একটা মান পাবেন S1, একটা মান S2, আগে কিন্তু দুটো একই লেভেলে ছিল। এখান থেকে একটা মান পাবেন H1 আর একটা H2। এই সব ক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, এই ক্ষেত্রে করণীয় হবে আমাদের আরেকটা ইকুয়েশন 15.4 এবং 15.5, তার চারটা ইকুয়েশন লাগবে আপনাদের, 15.1, 15.2, 15.4 এবং 15.5, সরি 2 and 3, 15.2 and 3। এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে একই কথা, আপনাদের ডায়াগ্রামটা মনে রাখতে হবে ভালো করে। ডায়াগ্রাম যদি বুঝতে পারেন তাহলে এইটা মুখস্থ করা লাগবে না, এইটা আপনি ডায়াগ্রাম দেখে বুঝতে পারবেন। এই পয়েন্টের আরএল কতটুকু হবে, এই এইচ যোগ করবেন, তার সাথে এইটুকু যোগ করবেন, এইটুকু মানে কি, এই বেঞ্চমার্ক তার সাথে এই এইচ, এখানে তাই লিখছি আমরা বেঞ্চমার্ক প্লাস এস প্লাস এই এইচ। তাহলে 5.23, 4 এবং 5 এই সূত্র দুইটা মনে রাখলে হবে আপনাদের। যেহেতু সূত্র বড়, পরীক্ষার সময় আমরা ইকুয়েশন সূত্র দিয়ে দেবো, আর ওপেন বুক থাকবে তো সূত্র আপনি দেখে দেখে করতে পারবেন। শুধু প্রবলেমটা বুঝতে পারলে হবে, ইনস্ট্রুমেন্ট কি একই লেভেলে অথবা একই লেভেলে না। আমরা যেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি 5.3, সরি 15.3, এখানে কি বলা আছে, in order to ascertain the elevation of a top Q of a signal on a hill, অর্থাৎ একটা হিলের উপরে একটা সিগন্যাল আছে বা বাতিঘর বা সিগন্যাল আছে, বাতিঘর তো হিলে থাকে না, বাতিঘর হচ্ছে সমুদ্রের পাশে থাকে। An observation were made from two instrument station P and R at the horizontal distance 100 মিটার apart, এদের মাঝে 100 মিটার দূরত্ব। তাহলে আপনি চিত্রটা কেমন আঁকবেন, এটা হিল, যেহেতু এরকম হিল আঁকবেন প্রথমে, হয়ে গেল হিল আঁকা। আর একটা বেঞ্চমার্ক থাকবে এখানে সব সময়, এখন স্টেশন পি,
এবং স্টুডেন্ট কিউ। এখন কি কথা হলো, একই লেভেল না আলাদা লেভেলে? পরের লাইন পড়েন। অ্যাঙ্গেল দেওয়া আছে পি থেকে একটা আলফা 1 হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন, তার মানে অ্যাঙ্গেল পজিটিভ। আর যদি বলে অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, অ্যাঙ্গেল নেগেটিভ। তাহলে 28 ডিগ্রি 42 মিনিট এবং 18 ডিগ্রি 6 মিনিট দেওয়া আছে। স্টাফ রিডিং দেওয়া আছে এলিভেশন যেটা বেঞ্চমার্কের সেটা 287.28 মিটার, ওয়াই রিপ্রেজেন্টেটিভলি এত এবং এত, এখানে দুইটা বলা আছে এখানে। তাহলে যেহেতু পিছনে দুইটা মান পাইছে, তাহলে ইনস্ট্রুমেন্টটা কি এক লেভেলে না আলাদা লেভেলে? শুনতে পাচ্ছেন আমাকে? যদি দুইটা মান পাওয়া যায় তাহলে ইনস্ট্রুমেন্ট কি একই লেভেল না আলাদা লেভেলে? এখান থেকে দুইটা মান পেলাম, এখানে একটা আলাদা লেভেলে। আলাদা লেভেলে, হ্যাঁ। তাহলে দুইটা মান পেলে আলাদা লেভেলে, তাহলে আমাদের কয় নাম্বার সূত্র কাজে লাগাইতে হবে? 5.4 এবং 5.5। তাহলে আমার দুইটা লেভেল আলাদা হয়, S1 এবং S2 বের করতে হবে আমাকে। S1 S2 কোনটা? বেঞ্চমার্কের সাথে ওই স্টাফ রিডিং যোগ করলে হবে আমার। এই চিত্র দেখাচ্ছে আবার। আমি যদি এই অংশটুকু পেতে চাই এইটা, তাহলে বেঞ্চমার্কের সাথে প্রথমটার জন্য প্রথমটার স্টাফ রিডিং যোগ করব, তাহলে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাবো, এইটুকু পাবো। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার স্টাফ রিডিং যোগ করব, তাহলে এখানে আমরা এখানে সেটাই করা হয়েছে যে elevation of the instrument axis আর হলো বেঞ্চমার্ক প্লাস স্টাফ রিডিং, তাহলে যোগ করেছি প্রথমটার জন্য 287 এর সাথে এটা যোগ, দ্বিতীয়টার জন্য একই কথা 287 এর সাথে 3.750 যোগ করলাম, দুইটা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পেয়ে গেলাম। ডিফারেন্স ইন লেভেল অফ ইনস্ট্রুমেন্ট, তাহলে এইটার সাথে এটা দুইটা বাদ দিব আমি, তাহলে এস পাবো। এই একটা হচ্ছে S1 ছিল আর একটা S2, দুইটা বাদ দিলে আমরা পাবো S, সেই দুইটা বাদ দিয়েছি। কোন দুইটা বাদ দিব? এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ টু স্টেশন, দুইটা স্টেশনে দুইটা যে ইনস্ট্রুমেন্ট তাদের হাইট ছিল আলাদা আলাদা, সেই হাইটের মাঝে পার্থক্য করলে আমি পাবো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডিফারেন্স, সেটা পাইলাম। জিনিসটা এরকম, আপনি দাঁড়ায় আছেন 291.03 মিটার উপরে, আপনার বন্ধু 290.15, দুজনের মাঝে পার্থক্য কতটুকু? যেটা বাদ দিলে হবে, যেটা বাদ দিয়ে করলাম 0.88। এখন আলফা 1 দেওয়া আছে, আলফা 2 দেওয়া আছে। আমাদের ডিরেক্ট সূত্র হচ্ছে D1 এর জন্য এটা, D is equal to B plus S cot alpha 2 into tan alpha 2 divided by tan alpha 1 minus tan alpha 2। এই S cot alpha 2 এটা আগে এখানে বের করে নিছি একটু সুবিধার্থে, অথবা এটা না করলেও পারেন আপনি, ডাইরেক্ট এখানে মান বসা দিলে হবে। এখন তো cot কিভাবে করবেন? 1/10 cot alpha 2 যেহেতু, তাহলে S এর মান হবে 0.88, তার সাথে গুণ হবে 1/10 alpha 2, এটা করলে cot পাবেন। ক্যালকুলেটরে কট নাই, 1/10 দিলে হবে। তাহলে এই মানগুলো বসাই দিলে ডি এর মান পেয়ে যাব 151.152.1 মিটার, এবং তার সাথে tan আলফা 1 মাল্টিপ্লাই করলে হাইট পেয়ে যাব আমরা। হাইট যদি পাই তাহলে আরএল বের করতে পারবো না, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট প্লাস H1। এখন এখানে একটা কথা হলো, দেখেন এখানে মাইনাস করেছে হাইট অফ দ্য সিগন্যাল। কেন মাইনাস করেছে? কোশ্চেন ভালো করে খেয়াল করেন, কোশ্চেনে সিগন্যালের যে টপ পয়েন্ট এটা বের করতে পারে না, বটম বের করতে বলছে। তাহলে কথা হতে পারে স্যার আমরা প্রথমে এখানে বটম বের করলাম না, কারণ প্রথমে আমরা যে থিওরিলাইট দিয়ে দেখছি কোথায়? ইনস্ট্রুমেন্টের টপে দেখছি। তাহলে টপের আরএল বের হবে আমাদের সূত্র দিয়ে, সেখান থেকে এর যে হাইট সেটা বাদ দিলেই বটম পেয়ে যাব। এইটুকু হলো আমাদের আজকের ক্লাস।